নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা গত ক্লাসে আমরা দশম অধ্যায়ের স্থির তড়িতে চার্জ কাকে বলে, চার্জের কিভাবে পরিমাণ নির্ণয় করা হবে এবং চার্জ ধনাত্মক বা ঋণাত্মক চার্জ কিভাবে তৈরি করা হয় এই জিনিসগুলো পড়েছিলাম। সেখানে বৈদ্যুতিক দুটো চার্জের মধ্যবর্তী আকর্ষণ এবং বিকর্ষণ বল, বৈদ্যুতিক বল সেটা নির্ণয় করার সূত্রটা পড়েছিলাম। আজকে আমরা নতুন একটা জিনিস করবো, সেটা হচ্ছে তড়িৎ ক্ষেত্র। তড়িৎ ক্ষেত্র হচ্ছে আমরা চুম্বক পড়েছি, কোনো একটা চার্জ কিউ যদি আনা হয় তার চারপাশে যতটুকু এলাকা ব্যাপক কিছু এলাকা পর্যন্ত এই চার্জের প্রভাব থাকে। কোনো একটা চার্জকে যখন রাখা হয় তার চারপাশে কিছু এলাকা পর্যন্ত সেই চার্জের প্রভাব থাকে। তার মানে কোনো একটা চার্জ যদি কিউ চার্জ এর ভিতরে আনতে যায় তাহলে চারপাশে যতটুকু ক্ষেত্র পর্যন্ত এর প্রভাব থাকবে সেটা হলো তড়িৎ ক্ষেত্র। এখন কোনো একটা চার্জ কিউকে যদি এটাও পজিটিভ চার্জ এটাও পজিটিভ চার্জ কিউকে এই তড়িৎ ক্ষেত্রের ভেতরে আনতে যায়, তাহলে সেই তড়িৎ ক্ষেত্রের চার্জ ই হবে কে কিউ ডিভাইডেড বাই আর স্কয়ার। তার মানে দেখো কোনো একটা চার্জের চারপাশে যতটুকু এলাকা পর্যন্ত তার প্রভাব থাকে সেটাই হলো তড়িৎ ক্ষেত্র। আর তড়িৎ ক্ষেত্রের পরিমাণটা যদি আমরা বের করতে যাই তাহলে কোনো একটা চার্জ এটা যদি কিউ পজিটিভ হয় আরেকটা পজিটিভ চার্জ কিউকে এই তড়িৎ ক্ষেত্রের ভিতরে কোনো একটা বিন্দুকে আনতে যতটুকু তড়িৎ ক্ষেত্র পাবো সেটা হলো কে কিউ ডিভাইডেড বাই আর স্কয়ার। তাহলে তড়িৎ ক্ষেত্র যদি এখানে তড়িৎ ক্ষেত্র বললাম, তাহলে এই পজিটিভ চার্জ কিউ এর জন্য এই পজিটিভ চার্জ কিউ কে একটা বল অনুভব করবে। এই বলটা হবে F সমান কিউ ই। দেখো গত ক্লাসে আমরা তড়িৎ দুটো চার্জের মধ্যবর্তী বল পড়েছিলাম, আজকে আমরা পড়লাম বল দুটো চার্জের মধ্যবর্তী যে বল সেটা তড়িৎ ক্ষেত্র গুণ সেই চার্জের পরিমাণ। তাহলে এই তড়িৎ ক্ষেত্রটা কি আমরা বোঝানোর জন্য তড়িৎ বলরেখা নামে কিছু কাল্পনিক রেখা নিয়েছি। তড়িৎ বলরেখা নামে কিছু কাল্পনিক রেখা নিব, সেই বলরেখা যেটা মাইকেল ফ্যারাডে প্রথম আবিষ্কার করেছিল। তড়িৎ ক্ষেত্রের পরিমাণ বোঝানোর জন্য তড়িৎ বলরেখা নামে কতগুলো কাল্পনিক রেখা নিব যেটা মাইকেল ফ্যারাডে প্রথম করেছিলেন। সেই তড়িৎ বলরেখার পরিমাণ কিছু ধর্ম আছে। ধর্ম হলো তড়িৎ বল পজিটিভ চার্জের ক্ষেত্রে তড়িৎ বলরেখাগুলো এটা যদি পজিটিভ চার্জ হয় তাহলে তড়িৎ বলরেখাগুলো হচ্ছে পজিটিভ থেকে বের হবে, পজিটিভ থেকে বের হয়ে যাবে, পজিটিভ থেকে বের হয়ে যাবে। যদি নেগেটিভ হয় তাহলে কি হবে? তাহলে নেগেটিভ চার্জের বেলায় তড়িৎ বলরেখা কাল্পনিক কিছু বলরেখা যেটা মাইকেল ফ্যারাডে প্রথম বের করেছিলেন। নেগেটিভ চার্জের ক্ষেত্রে তড়িৎ বলরেখাগুলো এর কেন্দ্রে এসে কেন্দ্রীভূত হবে। তার মানে সোজা কথায় পজিটিভ থেকে তড়িৎ বলরেখাগুলো বের হয়ে যাবে, নেগেটিভ থেকে কেন্দ্রে এসে কেন্দ্রীভূত হবে। চার্জের পরিমাণ যত বেশি হবে, চার্জের পরিমাণ যত বেশি হবে বলরেখার সংখ্যা তত বেশি হবে। বলরেখাগুলো যত কাছাকাছি থাকবে তড়িৎ ক্ষেত্র তত বেশি হবে। একটি চার্জের বলরেখা কখনো অন্য চার্জের বলরেখার উপর দিয়ে যাবে না। এটা যদি বলি তাহলে এই যে জিনিসটা হলো আবার তড়িৎ ক্ষেত্র বোঝানোর জন্য তড়িৎ বলরেখাকে নিয়ে এসেছি। তড়িৎ বলরেখা হলো কাল্পনিক কিছু বলরেখা। তড়িৎ বলরেখা হলো কাল্পনিক কিছু বলরেখা যেটা পুরোপুরি কল্পনা করে ধরে নিবে এইরকম, যেটা মাইকেল ফ্যারাডে প্রথম দেখিয়েছিলেন। এটা হচ্ছে পজিটিভ চার্জের জন্য বলরেখাগুলো এক পজিটিভ থেকে বের হবে, নেগেটিভ ক্ষেত্রে কেন্দ্রে এসে কেন্দ্রীভূত হবে। চার্জের পরিমাণ যত বেশি হবে বলরেখার সংখ্যা তত বেশি হবে, আর বলরেখাগুলো যত কাছাকাছি হবে তড়িৎ ক্ষেত্র তত বেশি হবে। একটি চার্জের বলরেখা অন্য চার্জের উপর দিয়ে যাবে না। এখন দেখো আমরা যদি দুটো ভিন্ন চার্জ ধরি, একটা পজিটিভ একটা নেগেটিভ চার্জ ধরেছি, তাহলে এক্ষেত্রে বলরেখাগুলো পজিটিভ থেকে নেগেটিভে চলে যাবে। এক্ষেত্রে বলরেখাগুলো পজিটিভ থেকে নেগেটিভের দিকে চলে যাবে। এক্ষেত্রে বলরেখাগুলো এই পজিটিভ থেকে নেগেটিভের দিকে চলে যাবে। পজিটিভ নেগেটিভ যেটা একটা ওটাকে আকর্ষণ করবে পজিটিভ থেকে নেগেটিভে যাবে। যদি ভিন্ন ধরনের চার্জ হয় আর যদি আমরা দুটো একই ধরনের চার্জ নিই তাহলে দুটো
দুটো একই ধরনের চার্জের ক্ষেত্রে বলরেখার পরিমাণ হবে, দুটো একই ধরনের চার্জের ক্ষেত্রে বলরেখার পরিমাণ হবে। এটা একটা অপরটাকে আর আকর্ষণ করবে না, একটা অপরটাকে বিকর্ষণ করবে, একটা অপরটা থেকে দূরে সরে যাবে। তাহলে এই মাঝামাঝি জায়গায় বলরেখাগুলো এরকম যাচ্ছে যাচ্ছে, দেখা যাবে এক্ষেত্রে আর এটা আকর্ষণ করছে না, এটার ক্ষেত্রে একটা অপরটা থেকে চলে যাচ্ছে। এবং মাঝামাঝি একটা জায়গায় কোনো আকর্ষণ বল থাকবে না, মাঝামাঝি একটা জায়গায় কোনো আকর্ষণ বল থাকবে না। তার মানে দুটো চার্জের মাঝামাঝি অংশে একটি চার্জের তড়িৎ ক্ষেত্র, একটি চার্জের তড়িৎ ক্ষেত্র অন্যটাকে দিয়ে নিষ্ক্রিয় করে ফেলবে। অর্থাৎ এই জায়গাটাতে কোনো আকর্ষণ বল, এখানে কোনো আকর্ষণ বল থাকবে না, একটা তড়িৎ ক্ষেত্র অন্যটাকে নিষ্ক্রিয় করে দেবে। একটা পদ দুটো কিউ চার্জ যদি হয় তাহলে একটা অপরটাকে নিষ্ক্রিয় করে দিলে এবং মাঝখানে একটা বিন্দু পাবো যেখানে তড়িৎ ক্ষেত্রের মানটা হবে 0, মাঝখানে একটা বিন্দু পাবো যেখানে তড়িৎ ক্ষেত্রের মানটা হবে 0। এই বিন্দুটাকে বলা হবে নিষ্ক্রিয় বিন্দু, এই বিন্দুটাকে বলা হবে নিষ্ক্রিয় বিন্দু যেখানে তড়িৎ ক্ষেত্রের মান 0। তাহলে দেখো তড়িৎ ক্ষেত্র, তড়িৎ বলরেখাকে বুঝতে গেলাম, এবং নিষ্ক্রিয় বিন্দু যেখানে একটা তড়িৎ ক্ষেত্র অন্যটাকে নিষ্ক্রিয় করে দেয়, যেখানে তড়িৎ বলরেখার কোনো মান পাবো না। তাহলে তড়িৎ ক্ষেত্র পাবো একটা চার্জের চারপাশে যতটুকু অঞ্চল ব্যাপী তার প্রভাব থাকে সেটা হলো তড়িৎ ক্ষেত্র। এরপরে আসো আমরা আরেকটা জিনিস বলি, তড়িৎ ক্ষেত্র, তড়িৎ বিভব, ইলেকট্রিক পটেনশিয়াল বা ইলেকট্রিক বিভব। ইলেকট্রিক পটেনশিয়াল বা ইলেকট্রিক বিভব যদি বলি, ইলেকট্রিক পটেনশিয়াল বা বিভব, আমরা তাপ অধ্যায়টা যখন পড়েছিলাম তখন টিচার বলেছিলাম, তোমরা মনে খেয়াল করেছো, দুটি ভিন্ন উচ্চতার পাত্রে যদি পানি থাকে, পাত্রে পানির উচ্চতা ভিন্ন, একটাতে পানির উচ্চতা বেশি ছিল, একটাতে পানির উচ্চতা কম ছিল, একটাতে পানির উচ্চতা বেশি, একটাতে পানির উচ্চতা কম, এবং দুটোকে যদি আমরা একটা নল দ্বারা জুড়ে দিই তাহলে যে পাত্রে পানির উচ্চতা বেশি সেই পাত্র থেকে কম উচ্চতার পাত্রে পানি যাবে। এখানে যে বিষয়টার উপর নির্ভর করে পানি কোন পাত্র থেকে কোন পাত্রে যাবে সেটা হলো যার পানির উচ্চতার উপর, পানির পরিমাণের উপর নির্ভর করে না। আবার পড়েছিলাম দুটো ভিন্ন তাপমাত্রার বস্তুকে যদি জুড়ে দেওয়া হয় তাহলে তাপ থেকে কোন দিকে যাবে, যে বস্তুর তাপমাত্রা বেশি সেই বস্তু থেকে যে বস্তুর তাপমাত্রা কম সেখানে যাবে। এখানে তাপের পরিমাণ, তাপ প্রবাহের পরিমাণ তাপের পরিমাণের উপর নির্ভর করবে না, নির্ভর করবে তাপমাত্রার পরিমাণে। ঠিক একইভাবে ইলেকট্রিক পটেনশিয়াল, একটু মনোযোগ দাও, ইলেকট্রিক পটেনশিয়াল বা বিভব কাকে বলে? দুটি ভিন্ন চার্জের বস্তুকে যদি আমরা একটা অপরটাকে স্পর্শ করি, দুটি ভিন্ন চার্জের বস্তুকে যদি আমরা একটা অপরটাকে স্পর্শ করি তাহলে একটা থেকে অন্যটাতে চার্জ যাবে, এটা যে বিষয়টার উপর নির্ভর করে সেটা হচ্ছে বিভব বা পটেনশিয়াল। তার মানে কোন বস্তু থেকে কোন বস্তুতে চার্জ যাবে সেটা নির্ভর করে যে বিষয়টার উপর, সেটা হবে বিভব বা পটেনশিয়ালের উপর। তাহলে আসো বিভব বা পটেনশিয়াল কাকে বলা? তো সেই একই কথাটা টিচার আবার বলি, একটা চার্জ কিউ, ধনাত্মক আধানের একটা চার্জ কিউ আছে, তার চারপাশে একটা ইলেকট্রিক বিভব বা তড়িৎ ক্ষেত্র আছে। এখন আরেকটা ধনাত্মক আধানের চার্জ কিউ যদি এই তড়িৎ ক্ষেত্রের ভিতরে আনতে যায় তাহলে এটাও ধনাত্মক, এটাও ধনাত্মক, একটা অপরটাকে বিকর্ষণ, একটা অপরটাকে বিকর্ষণ করলে কি হবে? তাহলে পরস্পর থেকে দূরে সরে যাবে। কিন্তু আমি বলছি যদি এই ইলেকট্রিক বিভবের তড়িৎ ক্ষেত্রের মধ্যে আনতে যায় তাহলে কি হবে? তড়িৎ ক্ষেত্রের মধ্যে আনতে গেলে আমাদের কিছু না কিছু কাজ করতে হবে, তার জন্য এটা চাইলে দূরে সরে যেতে পরস্পর থেকে, কিন্তু আমরা এটাকে কিছু আনতে হবে, কাছে আনতে গেলে কিছু কাজ করতে হবে। যে পরিমাণ কাজ করবে এই কিউ চার্জটাকে, কিউ চার্জের তড়িৎ ক্ষেত্রের ভেতরে আনতে যদি
W পরিমাণ কাজ হয় তাহলে বিভব V সমান W বাই Q। তাহলে বিভব V সমান নিচে পেলাম W বাই Q। যদি বিভব V সমান W বাই Q হয় তাহলে দেখো এখান থেকে বলতে পারি একক আধানকে তড়িৎ ক্ষেত্রের কোনো একটা বিন্দুতে আনতে, একক আধানকে তড়িৎ ক্ষেত্রের কোনো একটা বিন্দুতে আনতে যে পরিমাণ কাজ হয় সেটাই হলো তার বিভব। একক আধানকে তড়িৎ ক্ষেত্রের কোনো একটা বিন্দুতে আনতে যে পরিমাণ কাজ হয় সেটা হচ্ছে বিভব। যদি এখন গোলকের চার্জটা নেগেটিভ হয় তাহলে কি? যদি গোলকের চার্জটা নেগেটিভ হয়, এটা নেগেটিভ এটা পজিটিভ, পরস্পরকে আকর্ষণ করবে, কিউটা কিউ থেকে ছুটে চলে আসতে চাইবে। কিন্তু আমরা যদি সেটাকে ধীরে ধীরে আনতে যাই তাহলে সারাক্ষণই এই আকর্ষণ বলটাকে থামিয়ে দেওয়ার মতো বা কমিয়ে দেওয়ার মতো একটা বল দিয়ে আনতে হবে। অর্থাৎ যেদিকে বল দিচ্ছি চার্জটা যাচ্ছে বিপরীত দিকে কাজ করতে হচ্ছে, কাজে আমরা এখানে বলটা নেগেটিভ কাজ করছে, অর্থাৎ আমরা এখান থেকে কিছুটা শক্তি সরিয়ে দিই। দুটো পজিটিভ হলে কিছু শক্তি এখানে জমা হবে, দ্রুত আসতে যাচ্ছে আমরা সেটাকে ধীরে ধীরে আছে, কিছু চলে যাচ্ছে, কিছু শক্তি জমা হবে। কিন্তু এখানে একটা পজিটিভ একটা নেগেটিভ যখন হবে, আমরা যেহেতু দ্রুত আসতে দিচ্ছি না, ধীরে ধীরে আসতে দিচ্ছি, কাজে এখান থেকে কিছু শক্তি সরিয়ে যাচ্ছে। অর্থাৎ এই ক্ষেত্রেও বিভবের মান V সমান W বাই Q। কিন্তু এখানে কাজ যেহেতু ঋণাত্মক, বিভবের মানটা হবে ঋণাত্মক। তার মানে দুটো পজিটিভ চার্জ হলে আমরা এখানে কিছু শক্তি জমা হয়, সেক্ষেত্রে বিভবের মান পজিটিভ ধনাত্মক। আর একটা পজিটিভ একটা নেগেটিভ হলে যেহেতু এখানে কিছু শক্তি দ্রুত আসতে যাচ্ছে আমরা সেটাকে ধীরে ধীরে আনতে যাচ্ছি, কাজে কিছু শক্তি সরিয়ে দিচ্ছি, কাজে এই ক্ষেত্রে বিভবের মানটা হবে নেগেটিভ। এখন বিভব কি সেটা তো বললাম, একক চার্জকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে সম্পূর্ণ কাজ। যদি আমার আশেপাশে কোনো চার্জ না থাকে, ধরে নিলাম এই কোনো এখানে কিউ কোনো চার্জ নেই, তার মানে এখানে কোনো ইলেকট্রিক ফিল্ড নেই, চার্জ নেই তো ইলেকট্রিক ফিল্ড নেই, কাজেই এই কিউ চার্জটা কোনো ধরনের বল অনুভব করবে না এবং এই কিউ চার্জটাকে যে কোনো জায়গায় আনতে বা নিতে আমাদের কোনো কাজ করতে হবে না, তার মানে কোনো কাজ হবে না, বিভব হবে না। তার মানে যদি আশেপাশে কোনো চার্জ না থাকে বিভব শূন্য, আর আশেপাশে চার্জ থাকলে কিউ ধনাত্মক চার্জ থাকলে বিভবের মান ধনাত্মক, ঋণাত্মক চার্জ যদি থাকে কিউ এর মান তাহলে সেটা হবে ঋণাত্মক। এখন আমরা সেই বলেছিলাম দুটো ভিন্ন বস্তুর চার্জ, ভিন্ন চার্জযুক্ত বস্তুকে যদি যুক্ত করে দিই তাহলে কি? আমরা বলেছি যার বিভব বেশি সেখান থেকে বিভব যার কম সেখানে চার্জ যাবে। দুটো ভিন্ন চার্জের বস্তুকে যার বিভব বেশি সেখান থেকে কম বিভব বা পটেনশিয়ালে যাবে। তাহলে কোনো একটা ধাতব গোলকের ব্যাসার্ধ যদি r, ধাতব গোলকের ব্যাসার্ধ r এবং তার উপর যদি কিউ চার্জ দেওয়া হয়, কিউ চার্জ দেওয়া হলে বিভব, একটু আগে আমরা বলেছিলাম একটা তড়িৎ চার্জ বিভব V সমান Q বাই C, C হলো ধারকত্ব বা ক্যাপাসিট্যান্স, যেটা আমরা একটু পরে বলবো, ধারকত্ব বা ক্যাপাসিট্যান্স, যেটা আমরা ক্যাপাসিট্যান্স পরে আলোচনা করব। এখানে C হচ্ছে গোলকের ধারকত্ব এবং C এর মান, গোলকের ক্ষেত্রে C এর মান হচ্ছে C equal to R by K, সুতরাং V সমান K Q divided by R। তার মানে একটা ধাতব গোলকের ক্ষেত্রে বিভবের মান, আমরা একটু আগে বলেছিলাম একটা তড়িৎ ক্ষেত্রের কোন বিন্দুতে চার্জকে আনতে যে পরিমাণ আমরা সেক্ষেত্রে বিভব পেয়েছিলাম,
এখন একটা ধাতব গোলকের ক্ষেত্রে যদি ব্যাসার্ধ r এবং তার উপর কিউ চার্জ দেওয়া হয়, বিভবের মান q ডিভাইডেড বাই c, আর c এর মান r বাই q, এখান থেকে v পাচ্ছি k q ডিভাইডেড বাই r, এবং k এর মান হচ্ছে 9 ইনটু কুলম্ব ধ্রুবক 10 টু দি পাওয়ার 9 নিউটন মিটার স্কয়ার পার কুলম্ব স্কয়ার। যে বিষয়টার উপর নির্ভর করে সেটা হচ্ছে কিসের উপর নির্ভর করে? যে বিষয়টার উপর নির্ভর করে সেটা হচ্ছে গোলকের ব্যাসার্ধ। তার মানে যে বিষয়টার উপর নির্ভর করে সেটা হচ্ছে গোলকের ব্যাসার্ধের উপর। দুটো ধাতব গোলক, একটু মনোযোগ দাও শিক্ষার্থীরা। দুটো ধাতব গোলককে আমি যদি পরিবাহী তার দ্বারা যুক্ত করে দিই এবং দুটো পৃষ্ঠে একই পরিমাণ চার্জ দিই, তাহলে এটার চার্জ হচ্ছে আর এটার ব্যাসার্ধ r1, এটার ব্যাসার্ধ r2। তাহলে কোন গোলক থেকে কোন গোলকে যাবে? r1 গ্রেটার r2 যদি হয়, তাহলে যে গোলকের এখানে দেখো ব্যাসার্ধের ব্যস্তানুপাতিক v k * q ডিভাইডেড বাই r, চার্জের মান একই, r এর মান, তার মানে v এর মান r এর যদি ব্যস্তানুপাতিক হয়, যে গোলকের ব্যাসার্ধ বেশি তার বিভব কম, যে গোলকের ব্যাসার্ধ কম তার বিভব বেশি। তার মানে চার্জ কোন গোলক থেকে কোন গোলকে যাবে? এটার ব্যাসার্ধ কম, তাহলে এটা যদি v1 হয় তাহলে v1 লেস দ্যান v2। তার মানে ছোট গোলক থেকে বড় গোলকে আমাদের আধানটা প্রবাহিত হবে, ছোট গোলক থেকে বড় গোলকে চার্জটা প্রবাহিত হবে। তার মানে আমরা এখানে দুটো ভিন্ন গোলককে যদি ভিন্ন একই চার্জ দিয়ে দুটো গোলকে ব্যাসার্ধের গোলকে যুক্ত করে দিই, তাহলে ছোট গোলক, যে গোলকের ব্যাসার্ধ কম তার বিভবটা বেশি, যে গোলকের ব্যাসার্ধ বেশি তার বিভবটা কম, এবং ছোট গোলক থেকে বড় গোলকে আধান বা চার্জটা প্রবাহিত হবে। তার মানে বিভব পেলাম। এবার আসো বিভব, ইলেকট্রিক পটেনশিয়াল বা বিভব। এবার আসো বিভব পাই। বিভব পার্থক্য যদি বলি, একটু আগে বলেছিলাম বিভব, যার বিভব বেশি সেখান থেকে যার বিভব কম সেখানে চার্জটা প্রবাহিত হয়। এই যে বিভবের বেশি বা কম একটা পার্থক্য বলছে, তার মানে এটাই হলো বিভব পার্থক্য। তার মানে আমরা বেশি বিভব বা কম এই পার্থক্য তো এটা বলতে পারছি না। তাহলে একক ধনাত্মক আধানকে, একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রে এক বিন্দু থেকে অন্য বিন্দুতে স্থানান্তর বা আনতে, স্থানান্তর করতে যে পরিমাণ কাজ, আমরা একটু সংক্ষেপে বলি, সম্পূর্ণ কাজের পরিমাণ। তাহলে কোন একটা তড়িৎ ক্ষেত্রে এই বিন্দুর বিভব হলো VA এবং B বিন্দুর বিভব হলো VB, এবং VA গ্রেটার যদি VB হয় তাহলে বিভব পার্থক্য V = VA মাইনাস V। একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের এক বিন্দু থেকে অন্য বিন্দুতে স্থানান্তর করতে সম্পূর্ণ কাজের পরিমাণ। A এবং B তড়িৎ ক্ষেত্রের দুটো বিন্দু যদি হয়, তাহলে এই বিন্দুতে আনতে সম্পূর্ণ কাজ একক ধনাত্মক, তাহলে VA আর এটার বিভব হলো VB, তাহলে দুটো VA গ্রেটার VB হলে বিভব পার্থক্য পাচ্ছি আমরা কিসের উপর? VA মাইনাস VB। তাহলে দেখ আমরা যখন যাই রাস্তাঘাটে চলার সময় আমরা অনেক সময় দেখি বিপজ্জনক 10,000 ভোল্ট, 20,000 ভোল্ট, এরকম বিপজ্জনক কথাগুলো লেখা থাকে।
কোথাও যদি বিভব পার্থক্য বেশি থাকে তাহলে তুমি যদি সেটা স্পর্শ করো, তোমার শরীরের পটেনশিয়াল যেহেতু কম, সেটুকু তখন বেশি থেকে কমে চার্জটা চলে আসবে এবং চার্জের সেই প্রভাব কতটুকু সেটা নির্ভর করে তোমার শরীর দিয়ে চার্জটা প্রবাহিত হয়ে যাবে এবং অনেক ধরনের বৈদ্যুতিক দুর্ঘটনা ঘটতে পারে। এবং আমরা যেটা স্পর্শ করি বা তুমি যেটা স্পর্শ করে থাকো সেটা চার্জ পজিটিভ বা নেগেটিভ দুটো হতে পারে, শুধু ভিন্নটা হবে হয় তোমার শরীর থেকে চার্জ যাবে বা অন্য কোথাও থেকে তোমার শরীরে চার্জ আসবে। কিন্তু আমরা যখন হাই ভোল্টেজ ইলেকট্রিক তারের উপর কোনো তারকে বসতে দেখি তখন সেটা কিন্তু দুর্ঘটনা ঘটতে দেখি না। তার কারণ হলো কার যখন হাই ভোল্টেজ তারের উপর বসে যায় তারের ভোল্টেজ বিভব এবং কাকের বিভব সমান হয়ে যায়। সেই বিভব যেহেতু দুটোরই সমান হয়ে যায় সেক্ষেত্রে কাকের ক্ষেত্রে কোনো অ্যাক্সিডেন্ট ঘটে না। কাকের ক্ষেত্রে কোনো অ্যাক্সিডেন্ট ঘটতেছে না। আবার অনেক সময় দেখি হাই ভোল্টেজে তাদের ইলেকট্রিকের কর্মীরা হেলিকপ্টারে বসে কাজ করছে, তার জন্য তাদের কোনো অ্যাক্সিডেন্ট কেন হচ্ছে না? তাদের অ্যাক্সিডেন্ট হচ্ছে না, তারা যখন হাই ভোল্টেজ তারটা স্পর্শ করে ফেলে তাদের শরীরের ভোল্টেজ বিভব এবং তারের বিভবটা সমান হবে। যদি বিভব সমান কাজে বিভবটা আর প্রভাবিত হয়। আমি এই বিভবের পরিমাণের উপর নির্ভর করতে গেলে আমাকে কোনো না কোনো কিছুকে আদর্শ ধরতে হবে। আমরা তাপমাত্রার ক্ষেত্রে আদর্শ তাপমাত্রা ধরেছিলাম, তাহলে এক্ষেত্রে আমরা পৃথিবীর বিভবকে শূন্য ধরি। পৃথিবীর বিভবকে শূন্য ধরে আমরা কাজটা করি। পৃথিবীর বিভবকে শূন্য ধরার কাজ হলো পৃথিবীতে বিভব এত পরিমাণ বেশি, এ থেকে সামান্য কিছু বিভব দিলে বা সামান্য কিছু নিলে তার বিভবের কোনো পরিবর্তন হয় না। সেই কারণে আমরা পৃথিবীর বিভবকে শূন্য ধরে কাজটা করি। তার মানে আমাদের জীবনে আমরা পৃথিবীর বিভবকে শূন্য ধরে কাজটা করছি। তার মানে আরেক সময় আমরা বৈদ্যুতিক বাসাবাড়িতে ব্যবহার করি, যখন ইলেকট্রিশিয়ান কাজ করে তখন আর্থিং কথাটা ব্যবহার করে। ভারী বৈদ্যুতিক যন্ত্রপাতি খুব ভালো করে ভূমির সাথে লাগানো হয়, যেটাকে বলা হয় আর্থিং। তার কারণ হলো কোনো দুর্ঘটনায় যদি সেই ভারী যন্ত্রপাতিতে প্রচুর পরিমাণ চার্জ চলে আসে, এই আর্থিংটা করার কারণে সেই চার্জটা ভূমিতে চলে যায় এবং বড় রকমের দুর্ঘটনা থেকে রক্ষা পায়। তার মানে আমরা বিভব পার্থক্য আর্থিং পেয়েছি। আরেকটা জিনিস টিচারের বাকি রয়ে গেছে, সেটা হচ্ছে ধারক। আমরা ধারক বা ক্যাপাসিটি দিয়েছিলাম। ধারক নর্মালি ধারক মানে ধারণ করা বা এরকম কিছু বাংলায় যদি বলো তাহলে এক্ষেত্রে আমরা বলবো কিছুটা হয়তো আছে। ধারক তড়িৎ আধান রূপে শক্তি সঞ্চয় করে রাখার সামর্থ্য। তড়িৎ আধান রূপে শক্তি সঞ্চয় করার সামর্থ্যকে বলা হয় ধারক। ধারক ধারক তড়িৎ আধান রূপে শক্তি সঞ্চয় করার সামর্থ্য। করার সামর্থ্যকে বলা হয় ধারকত্ব। এবং ধারকত্ব বজায় রাখার কৌশল তড়িৎ আধান রূপে শক্তি সঞ্চয় করার সামর্থ্যকে বলা হয় ধারকত্ব এবং ধারকত্ব বজায় রাখার কৌশল হলো ধারক। তাহলে ধারক আমরা কিভাবে তৈরি করি তার আগে একটু আসো। ধারকত্ব বেশি হলে অনেক চার্জ দেওয়া হলে বিভব বাড়বে কত। ধারকত্বের উপর আমার বিভব কতটুকু বাড়বে কতটুকু কমবে সেটা নির্ভর করে। যেটা আমরা বলেছিলাম তাপ ধারকত্ব তাপমাত্রা অধ্যায়ে, তাপ ধারকত্ব বেশি হলে অল্প তাপে কম পরিমাণ তাপমাত্রা বাড়বে, তাপ ধারকত্ব কম হয়। সেক্ষেত্রে আমরা এখানে আমাদের ধারকত্ব যদি বেশি হয় তাহলে অনেক বেশি চার্জ দেওয়া হলেও তার বিভব বাড়বে অল্প, আর ধারকত্ব যদি কম হয় সেক্ষেত্রে অল্প চার্জ দেওয়া হলেও বিভব অনেক বেড়ে যাবে। তার মানে কতটুকু বিভব বাড়বে বা কমবে, কতটুকু বিভবে যাবে সেটা নির্ভর করে ধারকত্ব। ধারকত্ব তৈরি করার জন্য আমরা সবচেয়ে পরিচিত এবং সহজ কার্যকর ধারক তৈরি হলো দুটো সমান্তরাল পাত, একটাতে পজিটিভ একটাতে নেগেটিভ চার্জ।
একটাতে পজিটিভ চার্জ দিলাম, একটাতে পজিটিভ চার্জ দিলাম, আর একটাতে নেগেটিভ চার্জ দিয়ে যুক্ত করে দিলাম। এটা ব্যাটারি। টিচারের আঁকাটা অত সুন্দর হচ্ছে না। এটা ব্যাটারি, একটাতে পজিটিভ দিলাম, একটাতে নেগেটিভ দিলাম। তাহলে পজিটিভ নেগেটিভ সেটা ধারকত্ব তৈরি করার ধাতব পাত্রের একটিতে যদি পজিটিভ, অন্যটিতে যদি নেগেটিভ, তাহলে সেক্ষেত্রে মাঝখানে একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি হবে, যেটাতে শক্তি সঞ্চিত হবে। এবং একটা ক্যাপাসিটর যদি ধারকত্ব সি এবং ভোল্টেজ ভি হয়, তাহলে তার ভিতরে যে শক্তি সঞ্চিত হবে, তাহলে সঞ্চিত শক্তির পরিমাণ হাফ সি ভি স্কয়ার। ধারকত্ব তৈরি করার জন্য দুটো সবচেয়ে পাশাপাশি রেখে একটিতে পজিটিভ একটিতে নেগেটিভ চার্জ দিলাম, এবং কি পরিমাণ শক্তি সঞ্চিত হবে তার পরিমাণ হচ্ছে হাফ সি ভি স্কয়ার। তার মানে ধারকত্ব গেল। এবার আসো আমরা আরেকটা জিনিস বলি, সেটা হচ্ছে স্থির বিদ্যুতের ব্যবহার। স্থির বিদ্যুতের ব্যবহার এটুকু পড়ার। স্থির বিদ্যুতের ব্যবহার কোথায় কোথায় আমরা ব্যবহার করি? স্থির বিদ্যুতের ব্যবহার যদি করি, সবার আগে আমরা সবাই ফটোকপি মেশিন। ফটোকপি মেশিনে আমরা একটা কাগজ দিয়ে আমাদেরকে ফটোকপি করে দেয়। সেখানে কি দেখা যাচ্ছে, ফটোকপি মেশিনে কাগজের লেখার উপর আলো ফেলে সেখানে একটি প্রতিচ্ছবি বিশেষ ধরনের রোলারে ফেলা। ফটোকপি মেশিন কিভাবে কাজ করে? কাগজের লেখার উপর আলো ফেলে তার একটি প্রতিচ্ছবি বিশেষ ধরনের রোলারে ফেলা হয়। সেই রোলারে লেখাটির মতো করে স্থির চার্জ তৈরি করা হয়। রোলারের চার্জ কিন্তু পজিটিভ, স্থির চার্জ পজিটিভ চার্জ তৈরি করে দেওয়া হয়, এবং এই রোলারটিকে পাউডারের মতো সূক্ষ্ম কালির সংস্পর্শে রেখে স্পর্শ করা হলে যেখানে কালিটা নেগেটিভ চার্জ, তাহলে সেখানে চার্জ জমা হয়ে সাদা কালি লেগে যাবে। তারপর নতুন একটা সাদা কাগজ দেব, রোলারের উপর আলো ফেলে প্রতিচ্ছবি বিশেষ ধরনের রোলারে ফেলা হবে, লেখাটির মতো স্থির চার্জ তৈরি করাবে। সেই স্থির চার্জের মান কিন্তু পজিটিভ। এখন এই রোলারটিকে পাউডারের মতো সূক্ষ্ম কালির সংস্পর্শে যখন আনা হবে, সেখানে চার্জ জমা হয়ে কালি লেগে যাবে। তারপর আমরা একটা যখন সাদা কালি দেব, তখন সেই সাদা কাগজে ছাপ দিয়ে কালিটি বসিয়ে দেব, এবং কালকে যাতে লেপটে না যায় তাপ দিয়ে দ্রুত কালিটিকে শুকিয়ে আমরা একটা ফটোকপি মেশিন পেয়ে যাই। এটা হচ্ছে আমাদের ফটোকপি কোনো একটা কাগজ মেশিনে কোনো একটা ফটোকপি করা কাগজ পেয়ে যায়, কোনো একটা কাগজ চাই। এই যে ফটোকপি মেশিনে আমরা স্থির বিদ্যুতের ব্যবহার করছি। আর কোথায় যাই? অনেক সময় রাস্তায় যখন আমরা যাই, আমরা ট্রাক দেখি, তেলের ট্যাঙ্কার বা তেলের ট্যাঙ্কারগুলো যাওয়ার সময় একটা শিকল মাটি পর্যন্ত মাটি ছুঁয়ে যায়। তার কারণটা মাটি ছুঁয়ে যায়, তার কারণ এই যে রাস্তার সাথে ট্রাকের ঘর্ষণে সেখানে চার্জ জমা হয়ে যায়, বড় ধরনের অ্যাক্সিডেন্ট হতে পারে। ঘর্ষণের ফলে যেহেতু স্থির বিদ্যুৎ তৈরি, আমরা আগেই বলেছিলাম, প্রচুর চার্জ জমা হয়ে যে কোনো সময় অ্যাক্সিডেন্ট করতে পারে। সেই নতুন যে চার্জটা জমা হয়ে যায় ঘর্ষণের ফলে, সেই চার্জটা যাতে শিকল বেয়ে পরিবাহী শিকল দিয়ে মাটিতে চলে যায়, বড় ধরনের অ্যাক্সিডেন্ট থেকে তেলের ট্যাঙ্কার বা লরি যেতে বেঁচে থাকে, সে কারণে আমরা সেখানে শিকল দিই। তার মানে জ্বালানি ট্রাকে শিকল ব্যবহার করা হয়। জ্বালানি ট্রাকে স্থির বিদ্যুৎ তৈরি হয়, সেই বিদ্যুৎটাকে পরিবাহী শিকল দিয়ে ভূমিতে নিয়ে যাওয়া হয়, সেখানে আমরা ট্রাকটার দুর্ঘটনা থেকে রক্ষা পাই। আরেকটা ব্যাপার হচ্ছে, টিচার আরেকটু আজকে ছোট্ট একটা জিনিস বলবো, বজ্রপাত এবং বজ্রবিদ্যুৎ। আকাশে যে মেঘ জমা হওয়ার সময় যখন জলীয় বাষ্প উপরে উঠতে থাকে, তখন সেই জলীয় বাষ্পের ঘর্ষণের কারণে কিছু ইলেকট্রন আলাদা হয়ে নিচের মেঘগুলোর মাঝে জমা হতে থাকে। স্বাভাবিকভাবেই উপরে মেঘগুলোতে ইলেকট্রন কম পড়ে এবং সেখানে পজিটিভ চার্জ জমা হয়। মেঘের ভেতরে যদি প্রচুর চার্জ জমা হয়, তখন স্বাভাবিক অবস্থায় ফিরে আসার জন্য মেঘের ভেতরে বড় ধরনের স্পার্ক হয়। এটাকে বলা হয় বিদ্যুৎ চমকানো। এটা কিন্তু আমার অনুধাবনের ছোট্ট একটা প্রশ্ন হতে পারে, বিদ্যুৎ চমকানো বলতে কি? মাঝে মাঝে আকাশে মেঘে এত বেশি চার্জ জমা হয়, সেগুলো বাতাসকে আয়নিত করে আক্ষরিক অর্থে লক্ষ লক্ষ মাইল বেগে ভূমিতে চলে আসে, এবং ভূমিতে যখন চলে আসে তখন আমরা সেটাকে বলি বজ্রপাত। বজ্রপাতের সময় মেঘ থেকে বিশাল পরিমাণ চার্জ পৃথিবীতে নেমে আসে, বাতাসের ভেতর দিয়ে যাওয়ার সময় সেটা বাতাসকে আয়নিত করে, সেখানে প্রচুর তাপ, আলো এবং শব্দ তৈরি হয়।
যেখানে সেই তাপের পরিমাণ কয়েক হাজার ডিগ্রি সেলসিয়াস সূর্যপৃষ্ঠের তাপমাত্রার চেয়ে বেশি হতে পারে। এই তাপমাত্রার কারণে নীলাভ সাদা আলোর একটা ঝলকানি দেখতে পাই। তাপমাত্রার কারণে আরো একটা ব্যাপার ঘটে, বাতাসটুকু উত্তপ্ত হয়ে ফুলে ফেপে বাইরের দিকে ছড়িয়ে পড়ে এবং সেই পরের মুহূর্তে বাড়ি থেকে ছড়িয়ে পড়ে, মানে এই জায়গাটা খালি হয়ে যায়। সেই খালি স্থানটুকু পূর্ণ করার জন্য বাইরে বাতাস এসে সেই স্থানটা পূরণ করে। পুরো ব্যাপারটা ঘটে শব্দের গতির চেয়ে তাড়াতাড়ি এবং একটি গগন বিদারী শব্দ। যেহেতু শব্দের গতির চাইতে শব্দ যখন বাতাসের গতি শব্দের গতির চাইতে দ্রুত হলে তাকে বলা হয় শব্দ ওয়েভ। আমরা বজ্রপাত পেয়েছি, একটা পেলাম বজ্রপাত, বিজলি চমকানো, বিজলি চমকানো, একটা হলো শব্দ ওয়েভ। বাতাসের গতি যখন শব্দের চাইতে দ্রুত হয় তাকে বলা হয় শব্দ ওয়েভ এবং বজ্রপাতের শব্দ এক ধরনের শব্দ ওয়েভ। আলোর ঝলকানি এবং শব্দ একই সাথে উৎপন্ন হয়, তাহলে আমরা দুটো ভিন্ন সময়ে দেখতে পাই। দুটো ভিন্ন সময়ে দেখে আলোর গতি 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, কিন্তু শব্দের গতি হলো 330 মিটার পার সেকেন্ড। যেহেতু আলোর গতি শব্দের গতির চাইতে দ্রুত, সেই জন্য আমরা আগে আলো দেখি তারপরে শব্দ। এখানে শব্দ শুনে থাকি, বজ্রপাতের শব্দ প্রতি 3 সেকেন্ডে 1 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে। তাহলে এখানে আমরা এই প্রতি 3 সেকেন্ডে 1 কিলোমিটার, এখান থেকে কত দূরে বজ্রপাতটা হয়েছে সেটা বের করতে পারি। বজ্রপাতের সময় যেহেতু আকাশে মেঘ থেকে বিদ্যুতের প্রবাহ নিচে নেমে আসে, তাই সাধারণত উঁচু জিনিসকে সহজে আঘাত করে। তাই বজ্রপাত থেকে রক্ষা করার জন্য উঁচু বিল্ডিং এর উপর ধাতব একাধিক সূচালো মুখযুক্ত একটা শলাকা লাগানো হয়, সেটাকে হচ্ছে বিদ্যুৎ শলাকা লাগানো হয়, যেটা বিদ্যুৎ সুপরিবাহী তার দিয়ে ভূমিতে নিয়ে যাওয়া হয়। এর বিজ্ঞানটা খুবই সোজা, সেটা হচ্ছে চার্জযুক্ত কোনো কিছুর নিকটে যখন চার্জহীন কোনো বস্তুকে আনা হয় সেটা আবেশ হয়। চার্জযুক্ত মেঘের নিকটে যখন আমি বিদ্যুৎ শলাকাটা নিয়ে আসি, চার্জযুক্ত মেঘের প্রভাবে বিদ্যুৎ শলাকাটা আবেশিত হয়ে সেখানে প্রচুর চার্জ জমা হয়। চার্জ জমা হলে সেখানে তীব্র ইলেকট্রিক ফিল্ড তৈরি হবে। ইলেকট্রিক ফিল্ডের কারণে আশেপাশে থাকা বাতাস জলীয় বাষ্প আয়নিত হয়ে যাবে এবং আকাশের দিকে উঠে মেঘের নেগেটিভ চার্জটুকু সেই বৈদ্যুতিক শলাকাটা গ্রহণ করে সেটা ভূমিতে নিয়ে যাবে। উঁচু দালান বা যন্ত্রপাতি আমরা বজ্রপাতের হাত থেকে রক্ষা করব। এভাবে বজ্র নিরোধক দণ্ড তৈরি করা হয়, যেটা উঁচু দালানটাকে বজ্রপাতের হাত থেকে রক্ষা করে। এটাই আমাদের আজকে পড়া। এরপরে আছে কিছু জিনিস তোমরা নিজেরা পড়বে। পরবর্তী আজকে আমাদের এই পরীক্ষার জন্য এটাই শেষ। পরবর্তীতে আমরা বার্ষিক পরীক্ষার জন্য প্রিপারেশনের জন্য সিলেবাস অনুযায়ী পড়াবো। আশা করি সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে।